কসমেটিক অ্যাক্ট। বেসিক্যালি ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্টে কি হয় দেখো, আমরা বিভিন্ন অ্যাক্ট যে পড়ে থাকি এই আমাদের ল অ্যান্ড এথিক্সে, সেই অ্যাক্টে কি হয় বিভিন্ন সময় বিভিন্ন অ্যাক্টে কিছু পার্টিকুলার ফ্যাক্টকে নিয়ে আমরা ডিসকাশন করি। কখনো কখনো যেমন ফার্মাসি অ্যাক্টে কি দেখেছি, ফার্মাসি এডুকেশনটাকে মেইনলি প্রায়োরিটি দেওয়া হয়। বা হচ্ছে আমরা দেখেছি যে ড্রাগ এন্ড ম্যাজিক রেমেডিস অ্যাক্টে কি হয়, কিছু ম্যাজিক রেমেডিস সম্পর্কে বা কিছু তো এই যে ড্রাগস এর সম্পর্কে যে আমাদের ভুল অ্যাডভার্টাইজমেন্ট সেগুলো নিয়ে আমাদের একটা অ্যাক্ট তৈরি করা হয়। এই যে আমরা দেখেছি প্রেগনেন্সি অ্যাক্টে কি হয় বেসিক্যালি, না প্রেগনেন্সি কিভাবে আমাদের অ্যাবর্শন করা যায় কোন ক্ষেত্রে, মানে প্রেগনেন্সির যে একটা যে লাইফ যে হচ্ছে নিউ বর্ন বেবি তার যে একটা লাইফ বা মাদার্সের যে একটা লাইফ, সেই লাইফগুলো যাতে সেভ করা যায় সেখানে আমরা সেই অ্যাক্ট দেখে থাকি। ঠিক সেরকম ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্টে আমরা কি দেখি, না বেসিক্যালি এখানে ড্রাগসের একটা যে ড্রাগস বা একটা যে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট, তার যে ম্যানুফ্যাকচারিং, তার যে সেলস, তার যে ইম্পোর্ট মানে বিদেশ থেকে নিয়ে আসা যে ইম্পোর্ট, তারপরে হচ্ছে তার যে আমাদের যে টেস্টিং, এই জিনিসগুলো বেসিক্যালি আমরা এই অ্যাক্টের মধ্যে দেখে থাকি। শুধু কি ড্রাগস তা কিন্তু নয়, আমাদের যে সমস্ত কসমেটিক প্রোডাক্ট গুলো রয়েছে, কসমেটিক প্রোডাক্ট ইন দা সেন্স আমরা কি বলে থাকি, এই যে কসমেটিক মানে ড্রাগ আর কসমেটিক যে প্রোডাক্ট গুলো তাদের যে ম্যানুফ্যাকচারিং, তাদের ইম্পোর্ট, তাদের সেলস, তাদের যে ডিস্ট্রিবিউশন, এই সম্পর্কে আমাদের প্রত্যেক জায়গায় কিছু নিয়ম কানুন তৈরি করা হয়ে থাকে, যেটাকে আমরা বলে থাকি সেই অ্যাক্টের আন্ডারে নিয়ে আসা হয় এবং তার মধ্যে আমাদের সমস্ত গাইডলাইন দেওয়া রয়েছে যে কোন ড্রাগসের কিভাবে ম্যানুফ্যাকচারিং করা হয়ে থাকে, কোন ড্রাগসের কিভাবে ডিস্ট্রিবিউশন করা হয়ে থাকে, কোন ড্রাগসের কিভাবে সেল করা হয়ে থাকে, বা কোন ড্রাগসে আমরা কিভাবে কোন কোন প্রসেসে আমরা তার ইম্পোর্ট করে থাকি, মানে বিদেশ থেকে আমাদের ইন্ডিয়াতে নিয়ে আসা, দ্যাট ইজ দ্য ইম্পোর্ট বলি। আর এক্সপোর্ট কথার মানে কি, এক্সপোর্ট মানে হচ্ছে ইন্ডিয়া থেকে বিদেশে নিয়ে যাওয়া, সে যে কোনো দেশে হতে পারে, সেটাকে আমরা এক্সপোর্ট বলে থাকি, রাইট? তো এই যে ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্ট, অ্যাকচুয়ালি এই ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্ট পাস কবে হয়, যেমন ফার্মাসি অ্যাক্টের ক্ষেত্রে তুমি বললে 1948, যদি আমরা ডেট বলি তাহলে 4th মার্চ হয়ে থাকে। কিন্তু ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্ট পাস হয় যদি আমরা ডেট বলি তাহলে হচ্ছে এপ্রিল মাসের 10 তারিখ, মানে 10th এপ্রিল, এবং 1940 এই দিনে আমাদের এই অ্যাক্টটাকে পাস করা হয়। একটা জিনিস সবসময় মনে রাখবে যে আমাদের এই যে জুডিশিয়ালি ম্যাটারগুলো ইন্ডিয়াতে রয়েছে, জুডিশিয়ারি সিস্টেমগুলো, সেখানে কি হয় না অ্যাক্ট পাস করা হয় এবং তার রুলস তৈরি করা হয়। ঠিক আছে, যখন পার্লামেন্টে গিয়ে এই অ্যাক্ট পাস করা হলো যে না আমাদের ড্রাগ আর কসমেটিকের পিছনে এই ম্যানুফ্যাকচারিং ডিস্ট্রিবিউশনে কিছু আইন আনা দরকার, সেই রিলেটেড যখন একটা আইন পাস করা হলো পার্লামেন্টে, তাহলে সেটা আইনটা পাস হয়ে গেল। আইনটা পাস মানে কি, না এই অ্যাক্টের মধ্যে সমস্ত কিছু আমাদের রেগুলেট হবে। এরপরে কি হচ্ছে না কোথায় কতটা রেগুলেট হবে, কি প্রসেসে হবে, সেইটাকে আমরা বলে থাকি তার রুলস বলে থাকি। তাহলে ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্ট আমাদের পাস হয় 1940 10th এপ্রিল, আর তার রুলস পাস হয়ে থাকে কবে, না 1945-এ। যেমন একটা এক্সাম্পল দিই, সাপোজ অনেকে হয়তো বা জানো যে আমাদের যখন ইন্ডিয়াতে 2000 টাকার নোট যখন বন্ধ হয়ে যায়, মানে যখন সরি, নোট বন্ধ নয়, যখন নোট এই যে পুরোনো যে টাকাগুলো সেটা চেঞ্জ হয়ে যায়, তো একটা সময় ছিল যেখানে আমাদের কি হয় না ইন্ডিয়াতে টাকা চেঞ্জ করে দেওয়া হয়। তো টাকা যে চেঞ্জ করে দেওয়া হয়, সেই যে টাকা চেঞ্জের যে আমাদের আইনটা, সেটা আমাদের একটা সময় পাস হয়ে থাকে যে হ্যাঁ না হ্যাঁ আমাদের পুরোনো টাকাগুলো আর চলবে না, কারণ মার্কেটে প্রচুর পরিমাণে নকল টাকা বেরিয়ে গেছে। তো এগুলোকে সবাইকে এগুলো এই টাকাগুলোকে মার্কেটে ব্যান্ড করে দিয়ে নতুন আমাদের একটা কিছু টাকা বেরোবে। ঠিক আছে, তো এইটা একটা আইন একটা সময় পাস হয়ে থাকে। তারপরে কি হয় দেখো, যেদিন আইনটা পাস হয় সেই দিন থেকে তো আর টাকাটা বন্ধ হয়নি। সেদিন থেকে কি করা হয় না আইনটা পাস হওয়ার পরে মানুষের মধ্যে অ্যালার্টনেস দেওয়া হয়ে থাকে বেসিক্যালি সাধারণত। কিন্তু কোনো একটা দিন থেকে নির্দিষ্ট দিন দেখে সেই দিন থেকে আমাদের পুরোনো টাকা আর চলবে না, তারপরে গিয়ে তোমরা হয়তো অনেকে শুনেছো ব্যাংকের লাইন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় টাকা চেঞ্জের ব্যাপার ছিল। তার মানে একটা সময় অ্যাক্ট পাস করা হয়েছিল, আর একটা সময় থেকে তার অ্যাপ্লিকেশন চলেছিল, মানে তার রুলস তৈরি হয়ে গেছিল। ঠিক সেরকম ভাবে ড্রাগ অ্যান্ড কসমেটিক অ্যাক্টেরও কিন্তু 10th এপ্রিল 1940-তে তার অ্যাক্ট পাস হয় এবং রুলস পাস হয় কিন্তু 1945। ম্যাক্সিমাম কিন্তু এইখানে অনেকে কি করে ভুল করে, ছোট্ট একটা পয়েন্ট ভুল করে চলে আসে। কোশ্চেনে জিজ্ঞেস করেছে ড্রাগ অ্যান্ড কসমেটিক রুলস কবে পাস হয়,
আমরা দেখেছি আনসার, মানে আমরা কোশ্চেন উপর থেকে কি দেখে থাকি, আচ্ছা ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্ট বলেছে, চলো 1940তেই আনসার করো। একদম কিন্তু এই জায়গাটায় বারবার বলছি, 1940তে কিন্তু অ্যাক্ট পাস হয় আর তার রুলস পাস হয় কিন্তু 1945-এ। কনফিউশন এইখানেই হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট হচ্ছে এদের কিছু চেঞ্জ করা হয়, মানে অ্যামেন্ডমেন্ট করা হয়ে থাকে পুরো ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্টের। তো এই অ্যামেন্ডমেন্ট গুলো এতটা ডিটেলসে দরকার নেই এগুলো, শুধুমাত্র অ্যামেন্ডমেন্ট আমাদের কবে আসে সেইটা কিন্তু সবসময় মনে রাখবে, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট কবে আসে। ফার্মাসি অ্যাক্টের ক্ষেত্রে আমি কি বলেছিলাম, মেজর অ্যামেন্ডমেন্টটা মনে রাখতে বলেছি, কোশ্চেন ওখান থেকে দেখা যায়। কিন্তু ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্টে এত অ্যামেন্ডমেন্ট দরকার নেই, শুধু ফার্স্ট অ্যামেন্ডমেন্ট কবে আসে সেটা মনে রাখবে। 1945-এ হচ্ছে আমাদের, সরি 1955-এ হচ্ছে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট আমাদের আসে ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্টে। ব্যাস এটুকু মনে রাখো, বাকি অ্যামেন্ডমেন্ট প্রচুর রয়েছে, এখানে এতটা ডিটেলসে যাওয়া দরকার নেই, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমি কি বললাম, ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্টের মেন অবজেক্টিভ কি। মেন অবজেক্টিভ হচ্ছে যে যে সমস্ত ড্রাগস গুলো বা কসমেটিক গুলো তাদের ইম্পোর্টটাকে রেগুলেট করা, তাদের ম্যানুফ্যাকচারিংটাকে রেগুলেট করা, তাদের ডিস্ট্রিবিউশন এবং তাদের সেলটাকে রেগুলেট করা। তার মানে এই নয় যে যে কোনো কেউ পার্সন নিজের ইচ্ছে মতো ম্যানুফ্যাকচারিং করতে পারে, বা যে কোনো ড্রাগসকে আমি ইম্পোর্ট করে নিতে পারি নিজের ইচ্ছে মতো, বা যে কোনো ড্রাগসকে যে কোনো জায়গায় আমি সেল করে দিতে পারি। এগুলো কিন্তু রেগুলেট করার জন্য আমাদের ইন্ডিয়ান পার্লামেন্টে একটা আইন পাস হয়, যেটাকে আমরা বলে থাকি ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্ট, যার অ্যাক্ট পাস হয় 1940-তে আর রুলস পাস হয়ে থাকে 1945-এ। যার অ্যামেন্ডমেন্ট নিয়ে আসা হয় 1955-এ, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট। আর মেজর অবজেক্টিভ কি না, ইম্পোর্ট ম্যানুফ্যাকচারিং ডিস্ট্রিবিউশন সেল, এটা হচ্ছে মেন রেগুলেট করার জন্য আমাদের এই আইনটা পাস করা হয়ে থাকে। এতটুকু আশা করি ক্লিয়ার সবার কাছে। নেক্সট, এখানেও কিন্তু আমাদের এই ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্টটা এত বড় একটা আইন, যাকে আমরা কিছু স্পেসিফিক চ্যাপ্টারে ভাগ করে থাকি। যেমন আমাদের ফার্মাসি অ্যাক্টকে টোটাল আমরা 5টা চ্যাপ্টারে ভাগ করেছিলাম এবং 46 সেকশন ছিল সেখানে। এখানেও কিন্তু আমাদের টোটাল এই যে ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্ট, এটাকে আমরা টোটাল 5টা চ্যাপ্টারে ভাগ করে থাকি। এবং আমাদের এখানে কিন্তু সেকশন সেকশন কিন্তু প্রচুর সেকশন রয়েছে, 200-র ওপরে সেকশন রয়েছে, তো সেকশনে যাওয়ার দরকার নেই, সেকশন থেকে কোশ্চেন আসে না। মেনলি ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্টে তোমাকে চ্যাপ্টার গুলো মনে রাখতে হবে, ঠিক আছে। যেমন প্রত্যেকটা চ্যাপ্টারের ফার্স্ট আমাদের কি থাকে, ইন্ট্রোডাকশন থাকে। ফার্মাসি অ্যাক্টেও আমরা দেখেছি যে চ্যাপ্টারে ফার্স্ট কি ছিল, ইন্ট্রোডাকশন ছিল। ঠিক এখানেও কিন্তু আমাদের ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্টের চ্যাপ্টার 1-এ কি থাকে, ইন্ট্রোডাকশন। চ্যাপ্টার 2 থাকে, চ্যাপ্টার 2 তে কি থাকে না, অ্যাডমিনিস্ট্রেটিভ বডি। অ্যাডমিনিস্ট্রেটিভ বডি মানে হচ্ছে এই যে পুরো ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্ট যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে দায়িত্ব দেওয়া হয়েছে, যারা রেগুলেট করবে, কোনো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেল ম্যানুফ্যাকচারিংটাকে রেগুলেট করবে, কোনো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বডি সে ডিস্ট্রিবিউশনটাকে রেগুলেট করবে, কোনো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বডি যে সেলসটাকে রেগুলেট করবে। তো এই যে পুরো অ্যাডমিনিস্ট্রেটিভ বডি কতজন থাকে, কোথায় থাকে, সেগুলো আমরা পড়বো হচ্ছে চ্যাপ্টার 2-তে। নেক্সট হচ্ছে চ্যাপ্টার 3-তে কি পড়বো না, যত ড্রাগসকে আমি ইম্পোর্ট করব বিদেশ থেকে, বা যত কসমেটিককে আমি বিদেশ থেকে ইম্পোর্ট করব, সেই সমস্ত ড্রাগ আর কসমেটিকের ইম্পোর্ট আমাদের কি সিস্টেমে হবে, কি প্রসেসে হবে ইম্পোর্ট, কোন কোন দিক থেকে কিভাবে আমি ইম্পোর্ট করব, আকাশ পথে কিভাবে ইম্পোর্ট করব, সমুদ্র পথে কিভাবে ইম্পোর্ট করব, আমি রেল পথে কিভাবে ইম্পোর্ট করব, আমি সড়ক পথে কিভাবে ইম্পোর্ট করব, সমস্ত এই ড্রাগস এর কসমেটিকের ইম্পোর্ট বলা আছে সেকশন 3-তে, সরি চ্যাপ্টার 3-তে। নেক্সট চ্যাপ্টার 4-এ কি বলা আছে দেখো, চ্যাপ্টার 4-কে আমরা দুটো ভাগে ভাগ করেছি। কেন দুটো ভাগে ভাগ করেছি না, চ্যাপ্টার 4-কে আমরা মেনলি ভাগ করেছি কিসের জন্য না, ম্যানুফ্যাকচারিং এর জন্য। এখন ম্যানুফ্যাকচারিং যদি করা হয়, সেখানে শুধুমাত্র যে আমাদের হোমিওপ্যাথিক বা অ্যালোপ্যাথিক ম্যানুফ্যাকচারিং তা কিন্তু না, আমাদের ডিফারেন্ট টাইপ অফ ডোজেস ফ্রম ডিফারেন্ট টাইপ অফ আমাদের যে মেডিসিন সিস্টেম, সেটাকে আমরা ম্যানুফ্যাকচারিং করে থাকি। আয়ুর্বেদিক সিস্টেমকে ম্যানুফ্যাকচারিং করে থাকি, ইউনানি সিস্টেমকে ম্যানুফ্যাকচারিং করে থাকি, অ্যালোপ্যাথিক সিস্টেমকে ম্যানুফ্যাকচারিং করে থাকি। তো পুরো ম্যানুফ্যাকচারিংটাকে আমরা চ্যাপ্টার 4-এ রেখেছি, কিন্তু সেখানে চ্যাপ্টার 4-কে আমরা দুটো ভাগে ভাগ করে দিয়েছি। কি না, একটা হচ্ছে চ্যাপ্টার 4-এ আমরা শুধুমাত্র ম্যানুফ্যাকচারিং সেল ডিস্ট্রিবিউশন, কাজ কিসের জন্য, ড্রাগস এর এবং কসমেটিকের জন্য, এবং এটা কোন ড্রাগস, এটা সবসময় মনে রাখবে অ্যালোপ্যাথিকের জন্য। অ্যালোপ্যাথিক ড্রাগস এর জন্য আমরা বেসিক্যালি চ্যাপ্টার 4-কে ভাগ করেছি। আর চ্যাপ্টার 4-এ কে আমরা ভাগ করে দিয়েছি আলাদাভাবে, কিসের জন্য না, আমাদের যে সমস্ত
আয়ুর্বেদিক ড্রাগস, সিদ্ধা ইউনানি মেডিসিন, এইগুলোকে আমরা ভাগ করেছি চ্যাপ্টার 4A তে। ওকে, নেক্সট এইখানে একটা ইম্পর্টেন্ট, সবাই শুনে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। আমাদের যে হোমিওপ্যাথিক মেডিসিন, সেই হোমিওপ্যাথিক মেডিসিনকে কিন্তু আমরা এই ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্টের মধ্যে রাখি না। কেন রাখি না? কারণ হচ্ছে কি, আমাদের হোমিওপ্যাথিক মেডিসিনের জন্য আলাদা আমাদের আইন তৈরি করা আছে, আলাদা অ্যাক্ট তৈরি করা আছে শুধুমাত্র হোমিওপ্যাথিকের জন্য। তার ফলে হোমিওপ্যাথিক মেডিসিন সিস্টেম কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যায় আমাদের এই ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্টে। ঠিক আছে, কোশ্চেন যদি এরকম আসে তাহলে কিভাবে আসবে, যে হুইচ অফ দ্য ফলোইং মেডিসিন সিস্টেম আর রেস্ট্রিক্টেড ইন দ্য ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্ট, তখন তুমি বলবে যে হোমিওপ্যাথিক মেডিসিন সিস্টেমকে আমরা রেস্ট্রিক্টেড করে দিয়েছি এই ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্টের মধ্যে। হ্যাঁ, আমরা ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্টে তাই বলে হোমিওপ্যাথিক ওয়ার্ডটা কোথাও পড়বো না তার কিন্তু মানে নেই। আমরা একটা শিডিউল পড়বো, যেই শিডিউলে আমাদের হোমিওপ্যাথিক সিস্টেমটা আসবে এই ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্টের মধ্যে। কিন্তু ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্টের ম্যানুফ্যাকচারিং, সেল, ডিস্ট্রিবিউশনের জন্য আমাদের ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্ট কিন্তু নয়, কারণ হোমিওপ্যাথিক মেডিসিন সিস্টেমটাকে আমাদের আরেকটা আইন করা রয়েছে আলাদা করে, সেখানে আমাদের পুরো হোমিওপ্যাথিক নিয়ে কিন্তু সেখানে বলা আছে। ঠিক আছে, তাহলে আয়ুর্বেদিক, সিদ্ধা, ইউনানি আমরা দেখে থাকি চ্যাপ্টার 4A তে, আর চ্যাপ্টার 4 এ শুধুমাত্র আমরা দেখে থাকি যেখানে অ্যালোপ্যাথিক মেডিসিন সিস্টেম বা অ্যালোপ্যাথিক ড্রাগস কসমেটিককে আমরা বেসিক্যালি দেখে থাকি। আর চ্যাপ্টার 5 এ কি বলা হয় না, মিসলেনিয়াস, মানে সমস্ত কিছু ইনফরমেশনকে এক জায়গায় শর্ট সামারি করে যেখানে বলা হয় চ্যাপ্টার 5 এ, সেটাকে আমরা মিসলেনিয়াস বলে থাকি। তো সেটা আমাদের চ্যাপ্টার নম্বর 5 এ বলা রয়েছে। ওকে, ক্লিয়ার? তাহলে এই জায়গাটুকু যে পড়লাম, এখান থেকে কতগুলো আমাদের এমসিকিউ হতে পারে, কমন এমসিকিউ যেগুলো দেখা যায় প্রায়, সেগুলো আশা করি ক্লিয়ার, তাই তো? বলো, ডাউট? ডাউট আছে? কোশ্চেন জিজ্ঞেস করবো তো তাহলে? বলো তো, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট কোন সালে আসে ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্টের? দেখি কার মনে আছে। 1955, ভেরি গুড। আরে এত ইজি জিনিস, 1940, 1945, 1955, এই তো হয়ে গেল। 1940-এ অ্যাক্ট আসে, 1945-এ রুলস আসে, আর 1955-তে কি আসে, মেজর অ্যামেন্ডমেন্ট আসে। ক্লিয়ার? প্রথমে 5 বছরের গ্যাপ দেবে, তারপরে 10 বছরের গ্যাপ দেবে। ঠিক আছে, নেক্সট, এবার চলো, প্রথমে আমরা তাহলে কিভাবে পুরো ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্টটাকে স্টাডি করব না, আমরা চ্যাপ্টার ওয়াইজ স্টাডি করব। চ্যাপ্টার ওয়াইজ মানে কি, যেমন প্রথমে আমরা চ্যাপ্টার 1 স্টাডি করব, ইন্ট্রোডাকশন, তারপরে চ্যাপ্টার 2 স্টাডি করব যেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ বডি, চ্যাপ্টার 3 স্টাডি করব, চ্যাপ্টার 4 স্টাডি করব, তারপরে আমাদের চ্যাপ্টার 5 স্টাডি করব। তো এই অ্যাকর্ডিং টু চ্যাপ্টার ওয়াইজ আমরা কিন্তু ভাগ করব। ঠিক আছে, আর পুরো ল অ্যান্ড এথিক্স এর মধ্যে এই ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্ট এমনই একটা চ্যাপ্টার যেটা থেকে প্রায় এক্সামে কোশ্চেন জিজ্ঞেস করে। ঠিক আছে, একদম কমনলি একটা হলো কোশ্চেন তুমি পাবেই পাবে পুরো ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্টের মধ্যে। তাহলে প্রথমে যদি চ্যাপ্টার 1 বলি, চ্যাপ্টার 1 এ কি না, ইন্ট্রোডাকশন বলা রয়েছে। ইন্ট্রোডাকশনের মধ্যে একটা জিনিস দেখো, যে আমরা এই যে ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্ট, সেই ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্টে আমাদের দুটো জিনিস থাকে। কি? একটা হচ্ছে শিডিউল, শিডিউলটা নিশ্চয়ই সবাই নাম শুনেছে। তো এই শিডিউল মানে হচ্ছে, সেখানে আমরা দুটো টাইপের শিডিউল দেখতে পাই। একটা তোমরা জানো যে শিডিউল A B C D করে যেগুলো রয়েছে, সেগুলো তো আমরা অবশ্যই ডিটেলসে পড়বো, কিন্তু সেটা আমাদের আসে শিডিউল। কিন্তু আরেকটা শিডিউল আসে যেটাকে আমরা বলে থাকি শিডিউল এ আর মানে ফার্স্ট শিডিউল আর সেকেন্ড শিডিউল। এটাও নিশ্চয়ই নাম শুনেছো বা হয়তো বা নতুন শুনছো। দেখো, এই যে আমরা দুটো শিডিউলে ভাগ করলাম, শিডিউল 1 আর 2, মানে ফার্স্ট শিডিউল আর সেকেন্ড শিডিউল, এইটাকে বলা হয় ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্টের শিডিউল। ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্টের শিডিউল, এটা খুব ইম্পর্টেন্ট ভাবে মনে রেখো, এটাকে বলা হয় ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্টের শিডিউল। আর যে 23 শিডিউলের কথা আমরা বলে থাকি, শিডিউল A B C D করে আমরা যখন 23 শিডিউল দেখে থাকি, সেটা হচ্ছে কি না, রুলস এর শিডিউল। মানে ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্ট আলাদা করে দুটো শিডিউল দিয়েছে আমাদের, আর ড্রাগ এন্ড কসমেটিক রুলস আমাদের আলাদা করে 23খানা শিডিউল দিয়েছে। তো ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্টের আন্ডারে আমরা যে দুটো শিডিউল পড়ি, সেটা কোন শিডিউল? সেটা হচ্ছে ফার্স্ট শিডিউল আর সেকেন্ড শিডিউল। ফার্স্ট শিডিউল, সেকেন্ড শিডিউল মানে কি? ফার্স্ট শিডিউল মানে হচ্ছে যেখানে লিস্ট অফ বুকস স্পেসিফাইড ইন আয়ুর্বেদিক, সিদ্ধা, ইউনানি সিস্টেম অফ মেডিসিন,
যেখানে আয়ুর্বেদিক সিস্টেম, ইউনানি সিস্টেম, সিদ্ধা সিস্টেমের মেডিসিনের যে সমস্ত বইগুলো পাওয়া যায়, ম্যানুফ্যাকচারিং, ইউজ, স্টোর, ডিস্ট্রিবিউশন, সেল, তাদের যে স্পেসিফিক্যালি কিছু বই পাওয়া যায়, সেই সমস্ত বইগুলোকে প্রেসক্রাইব করে কোন শিডিউল? সেটা হচ্ছে ফার্স্ট শিডিউল। ক্লিয়ার? নেক্সট হচ্ছে সেকেন্ড শিডিউল। সেকেন্ড শিডিউলে কি আসবে না, যেখানে আমাদের একটা ড্রাগসের তার ইম্পোর্ট হবে, তার যে সেল, তার যে স্টক হবে, তার যে ডিস্ট্রিবিউশন হবে, তার যে ম্যানুফ্যাকচারিং হবে, সেটা কি প্রসেসে হবে, সেটা আমাদের বলা হয় সেকেন্ড শিডিউল। এবার এখানে বলে রাখি, তুমি বলবে সেকেন্ড শিডিউল তাহলে কিসের জন্য? না, সেকেন্ড শিডিউল অবভিয়াসলি আমাদের কি না অ্যালোপ্যাথিক সিস্টেম অফ মেডিসিনের জন্য। অ্যালোপ্যাথিকের জন্য আমাদের, কারণ হোমিওপ্যাথিক আমি আগেই বলেছি যে হোমিওপ্যাথিক আমাদের এখানে আসে না, হোমিওপ্যাথিক রেস্ট্রিক্টেড হয়ে যায়। তো অ্যালোপ্যাথিক সিস্টেমের জন্য আমাদের কি আছে? অ্যালোপ্যাথিক সিস্টেম, তার সেল, ডিস্ট্রিবিউশন, ম্যানুফ্যাকচারিং, ইম্পোর্ট, সেটা আমাদের কোথায় বলা রয়েছে? অল ওভার সেকেন্ড শিডিউলে বলা রয়েছে। আর ফার্স্ট শিডিউলে কি বলা রয়েছে? আয়ুর্বেদিক, সিদ্ধা, ইউনানি মেডিসিনের যে লিস্ট অফ বুকস, তার যে প্রেসক্রাইব ফর্ম, সেটা বলা রয়েছে ফার্স্ট শিডিউলের মধ্যে। বলো প্রথমে এই ফার্স্ট শিডিউল সেকেন্ড শিডিউল ক্লিয়ার হলো কিনা? এটা কিন্তু আমাদের ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্টের শিডিউল, এখনো আমি রুলসে কিন্তু যাইনি। ঠিক আছে, এবার আমরা পড়বো হচ্ছে, দেখো এইখানে বাকি যেগুলো দেওয়া রয়েছে অ্যাডিশন হিসেবে ডেটা, ট্রায়াল রিপোর্ট, এগুলো দেখার দরকার নেই, এগুলো ছেড়ে দাও, এগুলো নট আমাদের নয়। এগুলো হচ্ছে বেসিক্যালি কোশ্চেন আসে কখন বলো তো, যেগুলো ড্রাগ ইন্সপেক্টরের পরীক্ষাগুলো হয় ফার্মাসিতে, সেখানে এখান থেকে কোশ্চেন আসে। বেসিক্যালি আমাদের এই জায়গাটা ইম্পর্টেন্ট। আমাদের হচ্ছে দুটো শিডিউল ইম্পর্টেন্ট ড্রাগ এন্ড কসমেটিক অ্যাক্টের আন্ডারে, ফার্স্ট শিডিউল অ্যান্ড সেকেন্ড শিডিউল। এই দুটো শিডিউল থেকে আমাদের কোশ্চেন দেখা যায় বেসিক্যালি, তো এই দুটোকে ভালো করে রিডিং করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট, এরপরে আমরা যে শিডিউলটা পড়বো সেটা হচ্ছে 23 শিডিউল, যেটাকে আমরা বলে থাকি ড্রাগ এন্ড কসমেটিক রুলস এর শিডিউল। এই রুলস এর শিডিউল আমাদের টোটাল কতগুলো হয়? রুলস এর শিডিউল হচ্ছে টোটাল আমাদের 23 শিডিউল। এই 23 শিডিউল থেকে যে কোনো ফার্মা কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু কোশ্চেন আমাদের আসে। সো প্রত্যেকটা শিডিউল গুলোকে কিন্তু আমাদের ভালো করে রেডি করতে হবে। ঠিক আছে, এক মিনিট দাঁড়াও, এক সেকেন্ড, আমি একটা পিডিএফ দেখাই, তাহলে বুঝতে পারবে।
শিট 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 ওয়েট এখানে ইরেজার কোথা থেকে আসে আমি বুঝতে পারছি না। এক মিনিট দাঁড়াও। এই যে, চলো আমি যেভাবে যেভাবে বলবো সেভাবে ফলো করবে, ঠিক আছে? যেভাবে বলবো সেভাবে ফলো করবে। দেখো, প্রথমে হচ্ছে শিডিউল এ। শিডিউল এ তে কি মনে রাখবে? শিডিউল গুলো দেখো, যদি ট্রিক্স না ফলো করো তাহলে কিন্তু মনে রাখাটা খুব ডিফিকাল্ট। শিডিউল এ তে মনে রাখবো এ ফর হচ্ছে অ্যাপ্লিকেশন। ওকে, এ ফর হচ্ছে অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন মানে কিসের অ্যাপ্লিকেশন? মানে অ্যাপ্লিকেশন মিন্স হচ্ছে, এ ফর হচ্ছে কি অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন মানে ইন দা কেস, সাপোজ ধরো আমরা যখন কোনো একটা জায়গায় যাই, সাপোজ ধরো তুমি একটা কোনো ডায়াগনস্টিক সেন্টারে গেছো, ডায়াগনস্টিক সেন্টারে গেলে কি হবে? তোমাকে সেই ডায়াগনস্টিক সেন্টারে তুমি যে, সাপোজ ধরো ডায়াগনস্টিক সেন্টার নয়, তুমি একটা লাইসেন্স তৈরি করতে গেছো, সাপোজ ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে গেছো। ড্রাইভিং লাইসেন্স তৈরি করতে গেলে কি করতে হয়? প্রথমে তোমাকে একটা অ্যাপ্লিকেশন করতে হয়। সেই অ্যাপ্লিকেশন করার জন্য তোমাকে কি দিতে হয়? তার একটা ফিস দিতে হয়। ওকে, তাহলে প্রথমে আমাদের কি থাকে? অ্যাপ্লিকেশন থাকে, অ্যাপ্লিকেশন করতে হয়, তারপরে আমরা ড্রাইভিং লাইসেন্স পাই। তো এ ফর হচ্ছে অ্যাপ্লিকেশন মনে রাখবে, মানে যখনই আমাদের কোনো ধরনের কোনো লাইসেন্স দরকার, লাইসেন্স যখন আমরা রিনিউয়াল করব বা নতুন কোনো লাইসেন্স ইস্যু করব, তার জন্য আমাদের একটা প্রোফর্মা থাকে, যেই প্রোফর্মাতে আমরা অ্যাপ্লিকেশন করে থাকি। তার মানে তুমি যখন ড্রাইভিং লাইসেন্স করবে, সাপোজ তুমি যদি 4 চাকা গাড়ির জন্য লাইসেন্স করো, তার একটা প্রোফর্মা আলাদা হবে, ফরম্যাট আলাদা হবে। তুমি যদি বাইকের লাইসেন্স করো, তার একটা ফর্ম আলাদা হবে। একটা ফর্মে তো আর সব লাইসেন্স করা যায় না। বা ব্যাংকে যদি তুমি সাপোজ ক্যাশ ডিপোজিট করতে যাও, তাহলে তোমাকে ক্যাশ ডিপোজিটের ফর্ম ফিল আপ করতে হবে। তুমি উইথড্রলের ফর্ম ফিল আপ করবে না নিশ্চয়ই। তো ঠিক সেরকম যখন একটা লাইসেন্স যখন তুমি করতে যাবে, সেটা তোমার ম্যানুফ্যাকচারিং লাইসেন্স হোক, সেটা ড্রাগসের সেল লাইসেন্স হোক, সেই লাইসেন্স করতে গেলে আমাদেরকে একটা অ্যাপ্লিকেশন দিতে হয়। সেই অ্যাপ্লিকেশনের যে প্রোফর্মাটা যেভাবে আমাদের বলা থাকে, সেটা হচ্ছে শিডিউল এ তে আছে। তাহলে এ ফর হচ্ছে কি? এ ফর হচ্ছে অ্যাপ্লিকেশন। এ ফর অ্যাপ্লিকেশন মানে প্রোফর্মা অফ অ্যাপ্লিকেশন, কিসের জন্য? না একটা লাইসেন্স রেনুয়াল বা ইস্যু করার জন্য আমাদের কি হয় না অ্যাপ্লিকেশন দিতে হয়, তাহলে শিডিউল এ তে আসবে। এমসিকিউ যখন তুমি পাবে, সেই এমসিকিউ পেলে এমসিকিউ তে অপশন দেওয়া থাকবে শিডিউল এ মানে হচ্ছে অ্যাপ্লিকেশন, প্রোফর্মা অফ অ্যাপ্লিকেশন টু রিনিউয়াল দ্য লাইসেন্স। তার মানে তুমি দেখলেই মনে পড়বে যে এ ফর হচ্ছে অ্যাপ্লিকেশন স্যার বলেছিল, তাহলে এ ফর হচ্ছে প্রোফর্মা অফ দ্য অ্যাপ্লিকেশন। ওকে, নেক্সট হচ্ছে শিডিউল বি। বি ফর হচ্ছে, তুমি মনে রাখবে, বি ফর ব্যালেন্স। ব্যালেন্স মানে কি? এখানে একটা ফিজের কথা বলা হয়। তুমি লাইসেন্স করতে গেলে একটা ফিস তোমাকে দিতে হবে, তার মানে কি তুমি একটা ব্যালেন্স দিচ্ছ আলটিমেটলি। তাহলে বি ফর হচ্ছে ব্যালেন্স, মানে তোমাকে মনে রাখতে হবে যে ব্যালেন্স মানে হচ্ছে ফিস। তার মানে যখনই একটা লাইসেন্স আমি করতে যাই, বা আমি যদি কোনো একটা ল্যাবে যদি ব্লাড টেস্ট করতে যাই, আমি গিয়েই বলার সঙ্গে সঙ্গে তো ইনস্ট্যান্ট হয়ে যায় না। আমাকে কি করতে হয়? তার জন্য একটা স্পেসিফিক্যালি ফিস দিতে হয়। তো সেই যে ফিজের কথাটা বলা থাকে, সেটাই আমরা শিডিউল বি তে আসি।
যেমন শিডিউল বি তে বলা রয়েছে যে যদি আমরা কোনো ধরনের কোনো ড্রাগসের স্যাম্পল নিয়ে যাই, সাপোজ ধরো তুমি একটা ল্যাবে টেস্ট করেছো ড্রাগ, সেই ড্রাগসটাকে তুমি কি করবে, সেই ড্রাগ মানে ল্যাবে তুমি একটা কাজ করেছো, সেইটাকে তুমি স্যাম্পল নিয়ে গেলে কোথায়, না আমাদের যে স্টেট ড্রাগ ল্যাবরেটরি থাকে, স্টেট গভর্নমেন্টের যে ড্রাগ ল্যাবরেটরি থাকে বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে ড্রাগ ল্যাবরেটরি থাকে, সেইখানে গিয়ে যখন তুমি কোনো স্যাম্পল টেস্ট করবে তার জন্য তোমাকে একটা ফিস পেমেন্ট করতে হয়। সেই ফিস পেমেন্টটাকে আমরা কি বলে থাকি, দ্যাট ইজ দ্য আলটিমেটলি আমাদের যে ফিস, রেট অফ ফিস ফর টেস্ট অর অ্যানালিসিস বাই দ্য সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি অর স্টেট ড্রাগ ল্যাবরেটরি, সেটা আমাদের শিডিউল বি তে আসে। তার মানে বি ফর কি বলেছিলাম, ব্যালেন্স। কিসের জন্য ব্যালেন্স, না আমাদের কোনো স্যাম্পলকে অ্যানালিসিস করার জন্য। কোথায় অ্যানালিসিস করব, সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরিতে বা স্টেট গভর্নমেন্টের ড্রাগ ল্যাবরেটরিতে আমরা যখন অ্যানালিসিস করব, সেটা আমাদের বি আসে। নেক্সট, এই বি শিডিউলটা এত ইম্পর্টেন্ট, আমরা আরো একটা ভাগে এটাকে ভাগ করে দিই যেটাকে বলা হয় বি ওয়ান। দেখো বি মানে হচ্ছে শিডিউল বি, যদি অনলি বলি তাহলে হচ্ছে ব্যালেন্স মনে রাখবে। কিন্তু যদি আমরা স্পেশালাইজড কোনো ল্যাবে গিয়ে টেস্টিং করে থাকি, স্পেশালাইজড মানে হচ্ছে ইন্ডিয়ান ফার্মাকোপিয়ার যে ল্যাবগুলো থাকে, যেটাকে আমরা ফার্মাকোপিয়ার ল্যাবরেটরি বলে থাকি, ফার্মাকোপিয়ার ল্যাবরেটরি বা ইন্ডিয়ান মেডিসিনের যে ল্যাবরেটরি গুলো বলা হয়ে থাকে, সেই সমস্ত ল্যাবে গিয়ে যখন আমরা কোনো টেস্টিং করি তার জন্য আমাদের যে ফিস দিতে হয়, সেটা হচ্ছে শিডিউল বি ওয়ানে আসে। মনে থাকবে। তাহলে শিডিউল বি মানে হচ্ছে ব্যালেন্স ফিস, কিন্তু যখনই শুধু বি বলবে তখন বলবে আইদার সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরি বা স্টেট ড্রাগ ল্যাবরেটরিতে গিয়ে যখন কোনো অ্যানালিসিস স্যাম্পল টেস্ট করব, সেটা আমাদের বিতে আসে। কিন্তু যদি স্পেসিফিক বলে দেয় যে ইন্ডিয়ান ফার্মাকোপিয়ার ল্যাবরেটরি বা ইন্ডিয়ান মেডিসিন সিস্টেমে, আমাদের যে বেসিক্যালি ফার্মাকোপিয়ার ল্যাব থেকেই কোশ্চেন আসে, তো ইন্ডিয়ান ফার্মাকোপিয়ার ল্যাবরেটরি যেগুলো থাকে সেখানে যদি কোনো স্যাম্পল আমরা টেস্ট করি, তাহলে সেটা হয়ে যায় শিডিউল বি ওয়ানে। ক্লিয়ার? ঠিক আছে। নেক্সট হচ্ছে শিডিউল সি। দেখো শিডিউল সি এর জন্য কোনো ট্রিক্স আমি তোমাকে দেবো না, শিডিউল সি এর জন্য আমি তোমাকে কোনো টেস্ট দেবো না। কেন দেবো না, কারণ শিডিউল সিটা তোমাকে মুখস্থ করতে হবে। কিভাবে মুখস্থ করবে, না শিডিউল সি মানে হচ্ছে আলটিমেটলি বায়োলজিক্যাল প্রোডাক্ট। সবসময় মনে রাখবে শিডিউল সি মানে হচ্ছে বায়োলজিক্যাল প্রোডাক্ট। তার মানে কি রকম, শিডিউল সি আর সি ওয়ান দুটোকে আবার আলাদা করে ভাগ করে দিই আমরা, বারবার বলছি মনে রাখবে এই জায়গাগুলো। সি আর সি ওয়ান কে দুটো আলাদা ভাগ করি। কেন ভাগ করি, কারণ শুধু যদি আমরা সি বলে থাকি তাহলে লিস্ট অফ বায়োলজিক্যাল অ্যান্ড আদার স্পেশাল প্রোডাক্ট, মানে যত বায়োলজিক্যাল প্রোডাক্ট রয়েছে আমাদের, বিভিন্ন ধরনের ইনজেকশন, বিভিন্ন ধরনের যে সমস্ত বায়োলজিক্যাল প্রোডাক্ট আমরা ফার্মাসিতে ইউজ করে থাকি, সেই সমস্ত প্রোডাক্ট যদি ইম্পোর্ট সেল ডিস্ট্রিবিউশন করা হয়ে থাকে, ম্যানুফ্যাকচারিং করা হয়ে থাকে গভর্নমেন্টের স্পেশাল প্রভিশনে, মানে গভর্নমেন্টের স্পেশাল পারমিশনে, তখন সেটা আমাদের শিডিউল সি তে আসে। আর যদি আমরা বলি সি ওয়ান, তাহলে সি ওয়ানে হচ্ছে আদার্স কিছু স্পেশাল প্রোডাক্ট। এখানে বায়োলজিক্যাল আসবে ঠিকই, কিন্তু বায়োলজিক্যাল যেগুলো আমাদের আদার স্পেশাল প্রোডাক্ট, মানে হচ্ছে শিডিউল সি কে তুমি এরকম বলতে পারো যেটা হচ্ছে আমাদের ইনজেক্টেবল, আর শিডিউল সি ওয়ান হচ্ছে নন প্যারেন্টাল বা নন ইনজেক্টেবল, বেসিক্যালি আমাদের যে বায়োলজিক্যাল প্রোডাক্ট গুলো হয় সেগুলো সি ওয়ানে আসে বেসিক্যালি। দুটোই গভর্নমেন্টের আন্ডারে হয়ে থাকে, গভর্নমেন্টের স্পেশাল পারমিশনে হয়ে থাকে, দুটোকেই ইম্পোর্ট করা হয়, সেটা আমাদের প্যারেন্টাল হোক নন প্যারেন্টাল হোক, দুটোকেই আমরা ইম্পোর্ট করি, সেল করি, ডিস্ট্রিবিউশন করি, ম্যানুফ্যাকচারিং করি। কিন্তু যদি আমি অনলি ফর প্যারেন্টাল প্রোডাক্ট বলে থাকি, বায়োলজিক্যাল প্রোডাক্ট বলে থাকি, তাহলে শিডিউল সি হবে। আর যদি আমরা আদার স্পেশাল প্রোডাক্ট হয়ে থাকে, নন বায়োলজিক্যাল প্রোডাক্ট হয়ে থাকে, তাহলে সেটা শিডিউল সি ওয়ানে হবে। ক্লিয়ার? নেক্সট শিডিউল ডি। শিডিউল ডি থেকে আমি তোমাকে একটা ট্রিক্স দিতে পারি। ডি থেকে মনে রাখবে এক্সেমটেড। এক্সেমটেড মানে কি, এক্সেমটেড কথার মানে হচ্ছে ফ্রি। এক্সেমটেড কথার মানে হচ্ছে ফ্রি, যার মধ্যে কোনো রুলস রেগুলেশন সেভাবে আমাদের আসে না, শুধু জাস্ট কিছু আমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট থাকে, সেগুলো ফলো করলেই হয়। গভর্নমেন্টের স্পেশাল ভাবে পারমিশন থাকে না বা স্পেশাল ভাবে কোনো রুলস রেগুলেশন থাকে না, যাকে আমরা বলে থাকি ডি ফর হচ্ছে এক্সেমটেড মানে ফ্রি। তো এখানে কি হচ্ছে দেখো, শিডিউল ডি তে কি বলা আছে, লিস্ট অফ ড্রাগ এক্সেমটেড ফ্রম দ্য প্রভিশন টু ইম্পোর্ট অফ দ্য ড্রাগস, মানে কিছু ড্রাগস থাকে যাদেরকে তুমি বিদেশ থেকে ইন্ডিয়াতে ইম্পোর্ট করতে পারো, কিন্তু যেখানে গভর্নমেন্টের সেরকম খুব বেশি রুলস রেগুলেশন থাকে না, যেগুলো নর্মাল আমাদের কিছু ড্রাগস থাকে, কিছু রেস্ট্রিকশন থাকে যে এতটা অ্যামাউন্টের বেশি নিয়ে যাওয়া যাবে না, ইম্পোর্ট করা যাবে না, সেগুলো আলাদা ম্যাটার।
কিন্তু একদম গভর্নমেন্টের যে রুলস রেগুলেশন খুব যে কড়াকড়ি সেটা কিন্তু নেই। তার মানে শিডিউল ডি তে আমরা সেই সমস্ত ড্রাগসকে রাখি যেই ড্রাগস গুলো আমাদের এক্সেম্পটেড হয়ে যায়। এক্সেম্পটেড কথার মানে আমি বলেছিলাম ফ্রি। এক্সেম্পটেড হয়ে যায় কোথা থেকে? না স্পেশাল প্রভিশন থেকে। আমাদের গভর্নমেন্টের স্পেশাল প্রভিশন যেটা গভর্নমেন্টের আন্ডারে যেটা হয়ে থাকে সেই সমস্ত দিক থেকে ফ্রি হয়ে থাকে, সেই সমস্ত প্রোডাক্ট গুলো আমরা, সেই সমস্ত ড্রাগস বা কসমেটিক গুলো আমরা ইম্পোর্ট করে থাকি, সেগুলো হচ্ছে শিডিউল ডি তে আসে। ওকে, নেক্সট হচ্ছে শিডিউল ই। ই মানে হচ্ছে কি? ই মানে হচ্ছে একটা জিনিস মনে রাখবে, ই ফর হচ্ছে ইভিল। ই ফর হচ্ছে ইভিল। ইভিল কথার মানে হচ্ছে পয়জন। ঠিক আছে, ইভিল কথার মানে হচ্ছে পয়জন। তাহলে মনে রাখার ট্রিক্স তোমাকে আমি বলে দিলাম। ই ফর হচ্ছে ইভিল, ইভিল মানে হচ্ছে পয়জন। তার মানে আমরা কি দেখি শিডিউল ই তে? লিস্ট অফ পয়জনাস সাবস্টেন্স আন্ডার দ্য আয়ুর্বেদিক ইউনানি সিস্টেম অফ মেডিসিন। যে সমস্ত আয়ুর্বেদিক মেডিসিন, যে সমস্ত ইউনানি মেডিসিন গুলো আমাদের পয়জনাস সাবস্টেন্স হয়ে থাকে বডিতে, খুব সহজেই তারা পয়জন তৈরি করতে পারে, সেই সমস্ত ড্রাগস গুলোকে আমি কোন শিডিউলের মধ্যে রেখেছি? শিডিউল ই এর মধ্যে। ই ফর এভিল, ই থেকে এভিল, এভিল মানে হচ্ছে পয়জনাস। তাহলে অপশন যদি তুমি দেখো যে লিস্ট অফ পয়জনাস সাবস্টেন্স, তার মানে তুমি এক কথাই মনে করবে যে স্যার বলেছিল ই ফর ইভিল, ইভিল মানে হচ্ছে পয়জনাস, তার মানে এটা শিডিউল ই তে আসবে। ক্লিয়ার? শিডিউল এফ। এফ থেকে আমরা কি মনে রাখবো? এফ ফর, এফ মানে হচ্ছে ফরেন পার্টিকেল। ফরেন পার্টিকেল মানে সাপোজ ধরো আমাদের বডির বাইরে থেকে যদি কোনো ফরেন পার্টিকেল আমাদের বডিতে এন্টার করে, সেটা আমাদের কোথায় যায়? কোনো ভাইরাস, ব্যাকটেরিয়া, কোনো ডাস্ট পার্টিকেল, সেগুলো আমাদের কোথায় যায়? ডাইরেক্টলি সেগুলো আমাদের ব্লাডে চলে যায় আলটিমেটলি। তার মানে আমাদের এফ ফর হচ্ছে ফরেন পার্টিকেল, আর সেই ফরেন পার্টিকেল আমাদের কোথায় যায়? ডাইরেক্টলি ব্লাডে চলে যায়। তার মানে শিডিউল এফ আমাদের কি নিয়ে বলা রয়েছে? শিডিউল এফ এ আমাদের সমস্ত ব্লাড রিলেটেড শিডিউল বলা রয়েছে। তার মানে শিডিউল এফ দেখো, শিডিউল এফ মানে হচ্ছে রিকোয়ারমেন্ট ফর দ্য ফাংশন অ্যান্ড অপারেশন অফ দ্য ব্লাড ব্যাংক অর ফর অপারেশন অফ ব্লাড কম্পোনেন্ট। মানে শিডিউল এফ এর মধ্যে তুমি এফ যেখানেই দেখো না কেন, এফ ওয়ান হতে পারে, এফ টু হতে পারে, সমস্ত কিন্তু আমাদের কি নিয়ে? না ব্লাড রিলেটেড বলা রয়েছে। তো ব্লাড রিলেটেড যদি বলা হয়ে থাকে, তাহলে আমি অনলি ফর শিডিউল এফ মানে কি বুঝবো? এফ ফর হচ্ছে আমাদের ফরেন পার্টিকেল, তার মানে হচ্ছে ব্লাড রিলেটেড। তো আমাদের একটা ব্লাড ব্যাংক যদি করতে হয়, তাহলে সেই ব্লাড ব্যাংক করতে গেলে তার কিছু রিকোয়ারমেন্ট থাকে। কি রিকোয়ারমেন্ট? না ব্লাড ব্যাংক কিভাবে চলবে, ব্লাড ব্যাংকের ফাংশন কিভাবে হবে, ব্লাড ব্যাংকের অপারেশন কিভাবে হবে, ব্লাড কম্পোনেন্টের প্রিপারেশন কিভাবে হবে, সেই সমস্ত কিছু ইনফরমেশন আমাদের কোন শিডিউলে বলা থাকে? শিডিউল এফ এ বলা থাকে। ক্লিয়ার? এবার দেখো এফ ওয়ান কে আমরা, মানে শিডিউল এফ কে না আমরা অনেকগুলো ক্যাটাগরিতে ভাগ করে দিই। কিরকম ভাবে ভাগ করে দিই? না কোথাও কোথাও শিডিউল এফ ওয়ান তুমি দেখবে শিডিউল এফ ওয়ান এর আন্ডারে পার্ট ওয়ান ভাগ করা থাকে, আবার শিডিউল এফ ওয়ান এর আন্ডারে পার্ট টু ভাগ করা থাকে, শিডিউল এফ ওয়ান এর আন্ডারে পার্ট থ্রি ভাগ করা থাকে। এটা এফ ওয়ান এর আন্ডারে। আবার এফ টু ভাগ করে দিই, এফ থ্রি ভাগ করে দিই, আবার ডাবল এফ ও আমরা ভাগ করে থাকি। তাহলে শুধু শিডিউল এফ যদি বলি, তাহলে আমাদের ব্লাড রিলেটেড হয়ে গেল, ব্লাড ব্যাংক বা ব্লাড কম্পোনেন্টের যে প্রিপারেশন গুলো বোঝায়। শিডিউল এফ ওয়ান পার্ট ওয়ানে কি বোঝায়? না যত আমাদের ব্যাকটেরিয়াল বা ভাইরাল ভ্যাকসিন গুলো থাকে, তাদের যে প্রোডাকশন গুলো, সেটা আমাদের শিডিউল এফ ওয়ান পার্ট ওয়ানে আসে। শিডিউল এফ ওয়ান পার্ট টু তে কি আসে? না যত বিভিন্ন ধরনের যে লিভিং অ্যানিমেল, তাদের বডি থেকে আমরা কিভাবে সেরা পাবো, সেই বিভিন্ন ধরনের যে সেরাম গুলো, সেগুলো আমাদের প্রোডাকশন বা অ্যাপ্লিকেশন, সেটা শিডিউল এফ ওয়ান পার্ট টু তে বলা থাকে। আর শিডিউল এফ ওয়ান পার্ট থ্রি তে কি বলা থাকে? যে সমস্ত আমরা, মানে যে সমস্ত সাবস্টেন্স গুলো আমরা ডায়াগনস্টিক সেন্টারে ইউজ করি। ডায়াগনস্টিক সেন্টার মানে হচ্ছে সাপোজ ধরো অনেক সময় দেখা যায় যে এই যে আমরা ক্লোনোস্কোপি করে থাকি বা এন্ডোস্কোপি করে থাকি। তো ক্লোনোস্কোপি বা এন্ডোস্কোপি করার আগে কি করা হয়? কিছু ড্রাগস দেওয়া হয় পেশেন্টকে। যেই ড্রাগসটা খেলে আমাদের কি হয়? না আমাদের জিআইটি যেটা, সেই জিআইটিটা পুরো ক্লিন হয়ে যায়। তো জিআইটিটা ক্লিন হয়ে গেলে তারপরে আমাদের কি করতে হয়? ক্লোনোস্কোপি করতে সুবিধা হয়। তো
তো তার মানে আমরা কি বুঝি, যে এটাও একটা ডায়াগনস্টিক এজেন্ট বেসিক্যালি, যেগুলো আমাদের বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল অরিজিন হয়ে থাকে। তো কোনো একটা ডায়াগনস্টিক এজেন্ট যেটা দিয়ে আমরা আমাদের ডায়াগনোসিস করব, যেমন অনেক সময় চোখের পরীক্ষা হয়, সেই চোখের পরীক্ষাটা ভালোভাবে বোঝার জন্য আমরা চোখের মধ্যে কিছু আই ড্রপ দিয়ে থাকি, ঠিক আছে? তো সেই আই ড্রপটা কেন দেওয়া হয়? কারণ চোখের পার্টিকুলার কোনো একটা পোর্শনকে আমরা আরো বেটার ভাবে যাতে ডায়াগনোসিস করতে পারি। তো ঠিক সেরকম বিভিন্ন ধরনের যে ডায়াগনস্টিক এজেন্ট গুলো, যেগুলো মেনলি ব্যাকটেরিয়াল অরিজিন হয়, তাদের যে ম্যানুফ্যাকচারিং, তাদের যে স্ট্যান্ডার্ডাইজেশন, সেটা আমাদের কোন শিডিউলে আছে? F1 পার্ট 3 তে মেনলি সেটা আছে। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার? মানে পার্ট 1, পার্ট 2, পার্ট 3টা তোমাকে মুখস্থ করতে হবে, ঠিক আছে? কিছু জিনিস তোমাকে মুখস্থ করতে হবে, ম্যাক্সিমাম জিনিস আমি তোমাকে ট্রিক্স বলে দেবো, কিন্তু কিছু জিনিস তোমাকে মুখস্থ করতে হবে। তার মধ্যে F1 পার্ট 1টা, F1 পার্ট 2টা, F1 পার্ট 3টা তোমাকে মুখস্থ করতে হবে, ঠিক আছে? আর এফ এর ক্ষেত্রে তো আমি বলেই দিলাম ফরেন পার্টিকেল, যেটা আমাদের ডাইরেক্টলি ব্লাড রিলেটেড আছে, ব্লাড ব্যাংক বা ব্লাড কম্পোনেন্টের প্রিপারেশন গুলো আছে। এরপরে আমরা মজার জিনিস দেখবো হচ্ছে F2, F3 আর ডবল এফ। কিরকম ভাবে? F2, F2 থেকে তুমি কি মনে রাখবে? F2 থেকে মনে রাখবে টু এন্ড, দুটো এন্ড। যখন কোনো সার্জিক্যাল ড্রেসিং হয়, এই যে সার্জিক্যাল টেপ গুলো থাকে বা সার্জিক্যাল ড্রেসিং থাকে, সেগুলো দেখতে কিরকম হয় বলো তো? এরকম ভাবে একটা রোল রোল সিস্টেমে করা থাকে না, যার দুটো এন্ড পার্ট থাকে, একটা এন্ড পার্ট এদিকে আর একটা এন্ড পার্ট এই দিকে, মানে দুদিকে শেষ দুটো, যার আর কোনো দিক থাকে না, দুদিকে দুটো শেষ দিক থাকে। তো F2 মানে হচ্ছে টু এন্ড। তাহলে দুটো এন্ড আমরা কার দেখে থাকি, কোন ড্রেসিং এর দেখে থাকি? বেসিক্যালি সার্জিক্যাল ড্রেসিং এর ক্ষেত্রে দেখে থাকি। সার্জিক্যাল ড্রেসিং এর ছবি যদি দেখো তোমরা বুঝতে পারবে। তাহলে এই সার্জিক্যাল ড্রেসিং এর যে ম্যানুফ্যাকচারিং, তাহলে সেই গাইডলাইন আমাদের কোথায় বলা রয়েছে? F2 তে বলা রয়েছে। মানে সার্জিক্যাল ড্রেসিং এর স্ট্যান্ডার্ডাইজেশন কিভাবে হবে, কিভাবে আমরা একটা সার্জিক্যাল ড্রেসিংটাকে বানাতে পারবো, কতটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে, সেটা আমাদের F2 তে বলা আছে। F3 তে কি বলা রয়েছে? F3 তে হচ্ছে, তোমরা মনে রাখবে, F2 যদি টু এন্ড হয়, তাহলে F3 হচ্ছে থ্রি এন্ড, তিনটে এন্ড। বেসিক্যালি আম্বেলিক্যাল কর্ড যখন কাটা হয়, যখন একটা মানে যখন একটা বেবির যখন ডেলিভারি হয়, সেই বেবি ডেলিভারির সময় আমাদের কি করা হয় না, আম্বেলিক্যাল কর্ড কাটা হয়। কার মাইক অন হলো আবার? তো কি বললাম, আম্বেলিক্যাল কর্ড কাটা হয়। সেই আম্বেলিক্যাল কর্ডটা কাটা কিভাবে হয় না, আম্বেলিক্যাল টেপ দিয়ে সেটাকে কি করা হয় না, অ্যাটাচ করা হয়ে থাকে। আমি তোমাকে দেখাচ্ছি আম্বেলিক্যাল টেপের কিছু ছবি দেখাচ্ছি, যে ছবি দেখলে তোমরা ইজিলি বুঝে যাবে যে কোনটাকে অ্যাকচুয়ালি আমরা আম্বেলিক্যাল টেপ বলে থাকি। দেখো, এখানে কোথায় যেন ছবিটা, হুম, কোথায় কোথায়, আরে यार এক মিনিট দাঁড়াও।
এই যে জিনিসটা দেখতে পাচ্ছ সবাই নিশ্চয়ই, আম্বেলিক্যাল কর্ডটা যখন কাটা হয়ে থাকে তখন এই টেপটা দিয়ে, এই যে সাদা টাইপের দেখতে পাচ্ছ, এই টেপটা দিয়ে সেটাকে আমরা মানে সেটাকে আমরা চিপকে দিয়ে থাকি, তাই তো? এই টেপটা নিশ্চয়ই সবাই দেখেছো, এই টেপটা এরকম ভাবে চিপকে দেওয়ার ফলে দুদিক থেকে এরকম দেখাচ্ছে, কিন্তু এই টেপটা যখন ওপেন সিস্টেমে থাকবে তখন এটার কতগুলো দিক থাকে? তিনটে দিক থাকে। তিনটে দিক থাকে নিশ্চয়ই। তার মানে তিনটে দিক যদি আমরা বলে থাকি, সেই তিনটে এন্ড পার্ট আমরা দেখে থাকি। মানে এই যে টেপটা দেখতে পাচ্ছ, এই টেপটাকে যদি আমি এখানে দেখি তাহলে কিরকম দেখতে হবে বলো তো? এখানে যদি দেখি তাহলে এরকম ভাবে দেখতে হয় না? এরকম ভাবে দেখতে হয়, এরকম ভাবে দেখতে হয়। তার মানে কতগুলো আমাদের এন্ড পয়েন্ট হয়েছে? একটা, দুটো, তিনটে। তার মানে তিনটে এন্ড রয়েছে, তিন দিকে তিনটে এন্ডিং। এই দিকের এন্ডিং হচ্ছে 3 নম্বরের দিকে এন্ড, 1 নম্বরের দিকে এন্ড, আর 2 নম্বরের দিকে এন্ড। এই যে এন্ড পার্ট আমরা মনে রাখবো F3 মিনস হচ্ছে 3 এন্ড। মানে 3 এন্ড মানে তোমার নিশ্চয়ই অপশনে দেখলে মনে পড়বে যে আম্বেলিক্যাল টেপ যেগুলো হয় তাদেরকে যদি আমরা দেখি বাইরে থেকে, তাহলে তাদের তিনটে এন্ডিং পার্ট থাকে। তার মানে F3 মিনস হচ্ছে আম্বেলিক্যাল টেপ। তো এই আম্বেলিক্যাল টেপ গুলো বেসিক্যালি আমাদের কতটা স্ট্যান্ডার্ডাইজ হবে সেটা আমাদের বলা হয়ে থাকে কোথায়? দ্যাট ইজ দা F3 তে। ক্লিয়ার? তাহলে F2 তে হচ্ছে টু এন্ড, মানে দুটো এন্ডিং পার্ট, সার্জিক্যাল ড্রেসিং এর কথা বলে থাকবে। F3 হচ্ছে কি তিনটে এন্ড বলেছি, তিনটে এন্ড মানে তোমার মধ্যে নিশ্চয়ই মনে আসবে আম্বেলিক্যাল টেপের কথা বলা হচ্ছে এখানে। ক্লিয়ার? নেক্সট হচ্ছে ডাবল এফ। ডাবল এফ মানে হচ্ছে আমরা ডবল এফ দিয়ে কি করি না, ফোকাস করি। ডবল এফ থেকে তুমি মনে রাখবে এফ ফর ফোকাস। আমাদের সব সময় যখন ফোকাস করি কোনো একটা জিনিসকে আমরা কি করি? দুটো চোখ দিয়ে ফোকাস করি না? আমাদের দুটো আই দিয়েই ফোকাস করি, কেউ তো আর একটা চোখ বন্ধ করে আমরা ফোকাস করি তা কিন্তু নয়। যখনই কোনো একটা সুন্দর দৃশ্য দেখে থাকি, সিনেমা দেখতে গেছো, এক চোখ বন্ধ করে দেখো কি? কখনোই না। কেউ কারোর সঙ্গে ঘুরে বেড়াচ্ছে হাত ধরে, এক চোখ বন্ধ করে দেখো কি? না, চোখ আরো বড় বড় করে দেখো, কার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে দেখতে হবে, তাই না? তার মানে কি হচ্ছে, আমরা যখন ফোকাস করি কোনো একটা নির্দিষ্ট জিনিসকে, আমরা দুটো চোখ দিয়ে ফোকাস করি, মানে দুটো আই দিয়ে ফোকাস করি। তাহলে এফ ফর তুমি কি মনে রাখবে? আই মনে রাখবে। তার মানে এখানে আমরা কি বলবো? দ্যাট ইজ দা অপথ্যালমিক প্রিপারেশন। অপথ্যালমিক প্রিপারেশনের স্ট্যান্ডার্ডাইজেশন কিভাবে হবে? অপথ্যালমিক প্রিপারেশন কোনগুলো? যেগুলো আমরা চোখে ইউজ করি। তো অপথ্যালমিক প্রিপারেশন কোনগুলো সেটার জন্য আমরা কি মনে রাখবো না, এফ, ডাবল এফ মনে রাখবো। ডাবল এফ মানে হচ্ছে এফ থেকে ফোকাস, তার মানে ডবল এফ, দুটো এফ এর জন্য দুটো ফোকাস। আমরা দুটো ফোকাস কিসের দিয়ে করি? চোখ দিয়ে করে থাকি, দুটো চোখ দিয়ে। তার মানে আমাদের অপথ্যালমিক প্রিপারেশনের স্ট্যান্ডার্ডাইজেশন কিভাবে হবে সেটাকে আমরা বলে থাকি ডাবল এফ শিডিউলের মধ্যে। ক্লিয়ার? মনে থাকবে। আমি এই পিডিএফটাও পাঠিয়ে দেবো, এই যে আমি ট্রিক্স এর পিডিএফটা এটাও পাঠিয়ে দেবো। প্রত্যেকটা শিডিউল যেভাবে আমি বলে রাখছি, বলে যাচ্ছি, সেভাবে মনে রেখে দেখো, লাইফে কোনোদিন এই শিডিউল গুলো ভুলবে না। সব ফার্মা কম্পিটিটিভ পরীক্ষায় ইন ফিউচারে তোমার কাজে লাগবে। ওকে, চলো নেক্সট। তাহলে এফ হলো, এফ এর পরে আমাদের কি আছে? এফ এর পরে জি। জি মানে হচ্ছে কি মনে রাখবে? জি ফর গার্জিয়ান। জি ফর গার্জিয়ান। আচ্ছা, একটা কথা বলো, আমাদের বাড়ির মধ্যে গার্জিয়ান আমরা কাকে বলে থাকি? যে আমাদের বাড়ির মেন, যার আন্ডারে আমাদের পুরো বাড়ির যে সমস্ত সিস্টেম সেটা চলতে থাকে, তাদের আমরা গার্জিয়ান বলে থাকি। বাবাকে আমরা বেসিক্যালি মেন গার্জিয়ান বলে থাকি। বাবার অনুপস্থিতিতে আমরা মাকে মেন গার্জিয়ান বলে থাকি, তাই তো? তো আমাদের মেডিসিন সিস্টেমে বা আমাদের মেডিকেল সিস্টেমে গার্জিয়ান কাকে বলা হয় না, যারা সাধারণত ফিজিশিয়ান থাকে বা মেডিকেল সুপারভিশন যারা থাকে, বেসিক্যালি যাদেরকে আমরা সুপারভিশন বলে থাকি। মানে কোনো একটা পেশেন্ট কোনো একটা মেডিকেল মেডিকেল সুপারভিশনের আন্ডারে কি হবে? মেডিকেল সুপারভিশনের আন্ডারে তার কি হবে না, ট্রিটমেন্ট চলবে। তো যখন আমাদের কোনো একটা ড্রাগসকে বা কোনো একটা সিচুয়েশনকে যখন আমরা আন্ডার দ্য মেডিকেল সুপারভিশনের আন্ডারে আমরা দেখে থাকি, তখন সেটা আমাদের কোন শিডিউলে আসে?
শিডিউল জি তে আসে। তাহলে জি ফর হচ্ছে গার্জিয়ান মনে রাখবে, আর জি ফর গার্জিয়ান মানে হচ্ছে যখন আমাদের মেডিকেল সিস্টেমে মেডিকেল সুপারভিশন যে থাকবে সে আমাদের গার্জিয়ান হিসেবে থাকবে, এবং সেই মেডিকেল সুপারভিশনের আন্ডারে যদি কোনো ড্রাগস ইউজ হয়ে থাকে, দেখবে অনেক ড্রাগস, বেসিক্যালি ক্যান্সারের ড্রাগস গুলো কি হয় অনেক সময় দেখবে যারা মেডিকেল সুপারভিশন থাকে, যারা ফিজিশিয়ান থাকে, অ্যাকচুয়ালি যারা স্পেশালিস্ট থাকে, তাদের আন্ডারে ট্রিটমেন্ট করা হয় না। দেখবে অনেক সময় টিউবারকিউলোসিস টিবি পেশেন্টদের কি করা হয়, অবজারভেশনে রাখা হয়। অবজারভেশনে মানে হচ্ছে কি, ডাইরেক্ট অবজারভেশন থেরাপি দেওয়া হয়, ডট থেরাপি যেটাকে বলে থাকি। তো ডট থেরাপি আমাদের কাকে দেওয়া হয়, টিবি পেশেন্টকে দেওয়া হয়। তাহলে কার অবজারভেশনে, সেটা হচ্ছে ফিজিশিয়ান টিউবারকিউলোসিস স্পেশালিস্টের আন্ডারে রাখা হয়ে থাকে। তার মানে আমি কি বলতে পারি, মেডিকেল সুপারভিশনের আন্ডারে আমরা রেখে থাকি। তাহলে যে সমস্ত ড্রাগসকে, যে সমস্ত সাবস্টেন্সকে আমরা মেডিকেল সুপারভিশনের আন্ডারে তাদের ইউজ করে থাকি, তাদের অ্যাপ্লিকেশন করে থাকি, সেগুলো হচ্ছে আমাদের শিডিউল জে তে আসে। খুব ভালো করে মনে রাখবে নিশ্চয়ই যে লিস্ট অফ সাবস্টেন্স, সেই সমস্ত সাবস্টেন্স গুলোকে বলবো যারা আমাদের রিকোয়ারমেন্ট হয়ে থাকে ইউজের জন্য অনলি আন্ডার মেডিকেল সুপারভিশন, তাদেরকে আমরা সেই সমস্ত ড্রাগসকে শিডিউল জি তে আমরা রেখে থাকি। ওকে, মনে থাকবে। নেক্সট হচ্ছে শিডিউল এইচ। এইচটাকে তোমরা সবাই ছোটবেলা থেকেই শিখেছো। এইচ মানে হচ্ছে প্রেসক্রিপশন ড্রাগস। যে সমস্ত ড্রাগস গুলোকে আমরা আন্ডার দা প্রেসক্রিপশনে ইউজ করে থাকি তাদেরকে আমরা বলে থাকি শিডিউল এইচ এর ড্রাগস আমরা বলে থাকি। ক্লিয়ার? নেক্সট হচ্ছে শিডিউল এইচ এর পরে হচ্ছে শিডিউল জি, সরি জে। আমার না অ্যাকচুয়ালি জি আর জে এর মধ্যে এখনো পর্যন্ত গুলিয়ে যায়, ঠিক আছে? তো যদি আমার ভুলিয়ে যায় কোনো সময় আমার অজান্তে, তাহলে কারেকশন করে নিও তোমরা নিজেরাই। তো শিডিউল জেতে কি হয়, জের একটা ট্রিক্স আছে। কি সেই ট্রিক্স? না, এইচ ফর প্রেসক্রিপশন ড্রাগস, জে মানে হচ্ছে আমরা মনে রাখবো জান লেনা। জে ফর হচ্ছে জান লেনা, মানে কিরকম জান লেনা, কিছু ডিজিজ থাকে, সেই ডিজিজ গুলো খুব সহজে আমাদের জীবন কেড়ে নিতে পারে, তাদেরকে আমরা হিন্দিতে কি বলে থাকি, জান লেনা। কেমন টাইপের ডিজিজ? যেগুলো একবার যদি শুরু হয় কোনো পার্সনের বডিতে, কোনো পেশেন্টের বডিতে, সেটা খুব সহজে কিওর হয় না, কিন্তু সেই ডিজিজ গুলোকে কন্ট্রোল করা যায়, ড্রাগস দিয়ে সেগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি, কিওর আর হয় না। যেমন হাইপার টেনশন যদি হয়, মানে যাদের প্রেশারের সমস্যা থাকে, ব্লাড প্রেশার, তাদের ব্লাড প্রেশার কখনো পুরোপুরি কিওর করা যায় না, আমরা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগস দিয়ে কন্ট্রোল তো করে থাকি। তারপরে ধরো ডায়াবেটিস, ডায়াবেটিস যাদের একবার হয়, সুগার, তাদেরকে আমরা অ্যান্টি ডায়াবেটিক ড্রাগস দিয়ে আমরা সেটাকে কন্ট্রোল করতে পারি, কিন্তু কখনো সেটাকে পুরোপুরি কিওর করতে পারি না। তারপরে এরকম আরো কিছু ডিজিজ আছে, যেমন টিউবারকিউলোসিস, ক্যান্সার, কিছু কিছু ক্ষেত্রে এগুলো কি হয়ে যায়, খুব সহজে আমাদের জীবন কেড়ে নিতে পারে। তো যে সমস্ত ডিজিজ গুলো খুব সহজে আমাদের জীবন কেড়ে নিতে পারে, জান লেনা ডিজিজ বলে থাকি, সেই সমস্ত ডিজিজে আমরা যে ড্রাগস গুলো ইউজ করি, সেই ড্রাগস গুলো আমাদের কোথায় আসে, শিডিউল জেতে আসে। সেই ড্রাগস গুলো আমাদের শিডিউল জেতে আসে। তাহলে জে ফর জান লেনা, মানে যে ডিজিজ গুলো আমাদের খুব সহজে জীবন কেড়ে নেয়, খুব তাড়াতাড়ি আমাদের ডেথ কজ করে দেয়, অ্যান্ড রিস্ক ডিজিজ বলা হয় যেগুলোকে। এবং সেই ডিজিজ গুলোতে আমরা যে সমস্ত ড্রাগস ইউজ করি, সেই সমস্ত ড্রাগস গুলোকে শিডিউল জে এর মধ্যে রাখা হয়। তাহলে শিডিউল জে দেখো, জে ফর হচ্ছে ডিজিজ অর এলিমেন্ট হুইচ এ ড্রাগ মে নট পারপার টু প্রিভেন্ট অর কিওর, পুরোপুরি প্রিভেন্ট করতে পারে না বা কিওর করতে পারে না, কিন্তু সেই ড্রাগস গুলো সেই ডিজিজ গুলোকে কন্ট্রোল করতে পারে, সেই সমস্ত ড্রাগস গুলোকে আমরা কার আন্ডারে দেখি না, শিডিউল জে এর আন্ডারে দেখি। ক্লিয়ার? নেক্সট শিডিউল কে। কে মানে হচ্ছে আমরা কি বলবো, কে মানে হচ্ছে ওকে। কে থেকে মনে রাখবে কি, ওকে। যখন তুমি তোমার বন্ধুকে যখন বলো বা তুমি তোমার বান্ধবীকে যখন বলো যে ওকে, ওকে মানে কি, সবকিছু ঠিক আছে, অল রাইট, কোনো প্রবলেম নেই, আমরা ওকে কথাটা বলে থাকি। তাহলে ওকে মানে হচ্ছে যখন কোনো একটা ড্রাগসের ম্যানুফ্যাকচারিং করতে গিয়ে আমরা
যখন সেখানে এত বেশি আমাদের রুলস রেগুলেশন থাকে না। দেখো শিডিউল ডি তে আমি তোমাকে একটা কথা বলেছিলাম, কি কথা বলো তো? শিডিউল ডি তে আমি তোমাকে বলেছিলাম এক্সেম্পটেড, রাইট? এক্সেম্পটেড মানে হচ্ছে কি ফ্রিলি, খুব বেশি রেস্ট্রিকশন থাকে না, ফ্রিলি। কিন্তু সেই শিডিউল ডি আমরা এক্সেম্পটেড কার ক্ষেত্রে মনে রাখবো? ড্রাগসের ইম্পোর্টের ক্ষেত্রে। কিন্তু এখানেও কিন্তু আমাদের ঠিক একই রকম সিচুয়েশন। কি রকম সিচুয়েশন? না শিডিউল কে থেকে মনে রাখার জন্য আমি বলেছি ওকে, কিন্তু যখন একটা ড্রাগসের ম্যানুফ্যাকচারিং হবে সেই ম্যানুফ্যাকচারিং সময়ে কিন্তু কিছু ড্রাগসের এক্সেম্পটেড হয়ে থাকে, মানে কিছু রুলস রেগুলেশন রেস্ট্রিকশন এত বেশি থাকে না। কিছু নর্মাল যে ড্রাগস গুলো হয় তাদেরকে আমরা খুব সহজেই জাস্ট কিছু নিয়ম কানুন ফলো করে আমরা তাদের ম্যানুফ্যাকচারিং করতে পারি। লাইক যেগুলো নর্মাল আমাদের ড্রাগস গুলো হয়ে থাকে, নন প্রেসক্রিপশনাল ড্রাগস যেগুলো হয়ে থাকে। তো সেটাই বলা আছে শিডিউল কে তে। কে মানে হচ্ছে ড্রাগ এক্সেম্পটেড ফ্রম সার্টেন প্রভিশন রিলেটিং টু ম্যানুফ্যাকচারিং অফ দ্য ড্রাগস। কিছু ড্রাগস থাকে যাদের ম্যানুফ্যাকচারিং করতে গেলে আমাদের খুব বেশি কিছু রুলস রেগুলেশন ফলো করতে হয় না, এক্সেম্পটেড থাকে ম্যানুফ্যাকচারিং এর জন্য। সেই সমস্ত ড্রাগসকে আমরা বলে থাকি শিডিউল কে ড্রাগস। মনে থাকবে, কোশ্চেনে তুমি অপশন দেখলে পারবে যে ড্রাগ এক্সেম্পটেড ফ্রম দ্য ম্যানুফ্যাকচারিং, তার মানে তোমার মাথায় কি ঘুরবে যে কে মানে হচ্ছে ওকে, তার মানে আমরা ইজিলি ম্যানুফ্যাকচারিং করতে পারি, এক্সেম্পটেড দেওয়া রয়েছে, দ্যাট ইজ দ্য আনসার। নেক্সট শিডিউল এল আর এম। এল, এল এর ক্ষেত্রে কোনো ট্রিক্স নেই, এল এর ক্ষেত্রে তুমি কি মনে রাখবে? জিএলপি। এল মানে হচ্ছে জিএলপি। জিএলপি মানে হচ্ছে গুড ল্যাবরেটরি প্র্যাকটিস, ব্যাস এটুকু। এল মানে হচ্ছে জিএলপি, সিম্পল কথা হচ্ছে এল জিএলপি। এল জিএলপি মানে হচ্ছে শিডিউল এল সেই সমস্ত ড্রাগস গুলোকে বলা হয় যাদের ল্যাবে প্র্যাকটিস, মানে ল্যাবে যে প্রসিডিওরটা সেটা যাতে বেটার ভাবে হয়ে থাকে। তারপরে তো ম্যানুফ্যাকচারিং দূরের কথা। তো গুড ল্যাবরেটরি প্র্যাকটিস একটা পুরো মানে বলা যায় যে একটা, মানে অনেক সময় পড়বে বি ফার্মে গিয়ে গুড ল্যাবরেটরি প্র্যাকটিস কি হয়, কিছু কিছু মানে সিস্টেম থাকে। হ্যাঁ, যেমন হচ্ছে কি না গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস, ম্যানুফ্যাকচারিং কি করে আমরা বেটার ভাবে করব তার কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকে। সেরকম ভাবে কিছু ড্রাগস এর গুড ল্যাবরেটরি প্র্যাকটিসের ইনস্ট্রাকশন দেওয়া থাকে। তো সেই সমস্ত ড্রাগস গুলো আসে আমাদের শিডিউল এল। এল দেখলে ইজিলি মনে থাকবে এল মানে হচ্ছে ল্যাবরেটরি প্র্যাকটিস, জিএলপি বলা হয়। তাহলে এল মানে হচ্ছে গুড ল্যাবরেটরি প্র্যাকটিস এন্ড রিকোয়ারমেন্ট অফ কিছু প্রেমিসেস, মানে হচ্ছে কিছু ড্রাগস এর গুড ল্যাবরেটরি প্র্যাকটিস বলা হয় থাকে। নেক্সট শিডিউল এম। এই এমটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট আর ইন্টারেস্টিং। কিরকম ইন্টারেস্টিং দেখো, এম কথার মানে হচ্ছে, মানে শুধু যদি শিডিউল এম বলে তাহলে আমরা বলবো গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস, কিন্তু যদি শিডিউল M1 M2 M3 বলে দেয় তাহলে আমরা কি করব? M1 এ কি বলা আছে যে রিকোয়ারমেন্ট অফ ফ্যাক্টরি প্রেমিসেস ফর ম্যানুফ্যাকচারিং অফ হোমিওপ্যাথিক প্রিপারেশন। আমি আগেই বলেছি যে কিছু জায়গায় আমরা হোমিওপ্যাথিক ওয়ার্ডটা দেখব, কিন্তু হোমিওপ্যাথিক আমাদের এই অ্যাক্টের মধ্যে আসে না। কেন আসে না? কারণ হোমিওপ্যাথিকের জন্য আলাদা করে অ্যাক্ট বানানো আছে। তাহলে এখানে আমরা কেন করব না, অনেক সময় কিছু হোমিওপ্যাথিক প্রিপারেশন আমাদের কি হয় না নর্মালাইজ কিছু ইন্ডাস্ট্রিতে করা হয়ে থাকে হোমিওপ্যাথিক প্রিপারেশন। তো সেই বিশেষ বিশেষ স্পেশালাইজড কেসের ক্ষেত্রে আমরা হোমিওপ্যাথিক প্রিপারেশনটাকে একটা শিডিউলের মধ্যে নিয়ে আসি, যেটাকে বলা হয় শিডিউল এম। আচ্ছা, শিডিউল এম আমরা কিভাবে মনে রাখবো? দেখো এখানে একটা ট্রিক্স বলা আছে। শিডিউল এম থেকে তুমি মনে রাখবে হোমিও, শিডিউল এম থেকে মনে রাখবে হোমিও। ওকে, মানে হোমিওপ্যাথিক প্রিপারেশনের যে সমস্ত কন্ডিশন গুলো সেগুলো শিডিউল এম এ বলা হয়। M2 হচ্ছে কসমেটিক আর M3 হচ্ছে মেডিকেল ডিভাইস। কিভাবে মনে রাখবে? এম মানে হচ্ছে, সাপোজ ধরো এম মিনস হচ্ছে ম্যান, এম মানে হচ্ছে ম্যান বা মানুষ। তো এখন যখন কোনো কসমেটিকের কথা মনে রাখবে কিভাবে, M2 মানে তুমি বলতে পারো দুজন মানুষ। আচ্ছা, বিশেষ করে এখানে একটা জিনিস আমি যদি তোমাকে রিলেট করাই, বিশেষ করে মেয়েরা ভালো করে বুঝতে পারবে। যখন কোনো ফাংশন থাকে বা যখন কোনো ওকেশন থাকে, কোনো পার্টি থাকে, তখন মেয়েরা বেসিক্যালি কি করে থাকে? মেকআপ করে থাকে, রাইট? মেকআপ করে থাকে। এখন মেকআপ করার জন্য
কিসের দরকার? কসমেটিক দরকার, তাই তো? মেকআপ করার জন্য কসমেটিক দরকার। ঠিক আছে, কসমেটিক হলো, কিন্তু যখন ভালো করে কোনো মেকআপ দরকার, তখন কি হয়? একজন মেকআপ আর্টিস্ট দরকার যে মেকআপ করে দেয়, তাই না? বিউটি পার্লারে গিয়ে সুন্দর করে আমরা মেকআপ করে আসি, বিউটি পার্লারে যে ম্যাডাম থাকে, বিউটি পার্লার ম্যাডাম একদম পুরোপুরি ভাবে একদম চিকচাকাচাক করে দেয় না? তার মানে কতজন মানুষ দরকার হলো ওখানে? দুজন মানুষ। কে কে? একজন যে মেকআপ করবে আর একজন যার মেকআপ করা হবে। তার মানে দুজন মানুষ দরকার ওখানে। ওকে, তাহলে M2 থেকে কি মনে রাখবে? M2 দুজন মানুষ। কোথায় দরকার? মেকআপ করার সময় দরকার, তার মানে মেকআপ করতে লাগে আমাদের কসমেটিক। তো তুমি M2 থেকে মনে রাখো, রিকোয়ারমেন্ট ফর ফ্যাক্টরি পারমিসেস ফর দ্য ম্যানুফ্যাকচারিং অফ কসমেটিক। মনে থাকবে। নেক্সট হচ্ছে M3। M3 তে কি আছে না? ম্যানুফ্যাকচারিং অফ মেডিকেল ডিভাইস। এখানে মনে রাখবে কিভাবে? M3 তে মেডিকেল ডিভাইস কিভাবে মনে রাখবে? আমি এম মানে বলেছি মানুষ মনে রাখতে, ম্যান মনে রাখতে। তো মেডিকেল ডিভাইস আমাদের কখন দরকার পড়ে? এই যে বিভিন্ন ধরনের আমাদের যে গ্লুকোমিটার, থার্মোমিটার, এই যে মেডিকেল ডিভাইস গুলো, এগুলো কখন দরকার পড়ে? যখন আমাদের ডায়াগনোসিস করতে হয়। তো ডায়াগনোসিস তো আর কেউ নিজে থেকে করতে যায় না। কি করতে হয়? সাপোজ ধরো একজন পেশেন্ট, সেই পেশেন্টের কোনো একটা ডিজিজ হয়েছে। এখন সে পেশেন্ট যাবে কার কাছে? ডাক্তারের কাছে। ডাক্তার বলবে যাও তুমি এই এই টেস্ট গুলো করে নিয়ে আসো। সেই পেশেন্ট তাহলে আবার কোথায় যাচ্ছে? ল্যাব ল্যাবে যাচ্ছে। যে ল্যাব টেকনিশিয়ান আছে, যে ল্যাব অ্যাটেন্ডেন্ট আছে, তার সাহায্য নিতে যাচ্ছে। তাহলে এখানে কতজন মানুষের ইনভলভমেন্ট হলো? একজন ডাক্তার, একজন পেশেন্ট, আর একজন ল্যাবের লোক। তার মানে তিনজন মানুষ এখানে ইম্পর্টেন্ট হলো। তার মানে M3 মানে তিনজন মানুষ। তিনজন মানুষকে দরকার কোথায়? মেডিকেল ডিভাইসের অ্যাপ্লিকেশন করতে গেলে তিনজন মানুষের দরকারে, তিনজন মানুষের দ্বারাই আলটিমেটলি একটা মেডিকেল ডিভাইসের ইউজ হয়। তুমি পেশেন্ট ল্যাব টেকনিশিয়ানের কাছে যাওয়ার পরেই তো তার টেস্ট হবে মেডিকেল ডিভাইস দিয়ে। তার ব্লাড টেস্ট করা হবে, তার গ্লুকোজ টেস্ট করা হবে, তার ইউরিন টেস্ট করা হবে। তার মানে মেডিকেল ডিভাইসের অ্যাপ্লিকেশন আলটিমেটলি কজন মানুষকে নিয়ে? তিনজন মানুষকে নিয়ে। তো সেই ক্ষেত্রে আমরা কি মনে রাখবো? M3 মানে হচ্ছে তিনজন মানুষ। তার মানে মেডিকেল ডিভাইসটা তোমার ইজিলি মনে আসবে যে মেডিকেল ডিভাইস গুলো ম্যানুফ্যাকচারিং করতে গেলে আমাদের কোন কোন ফ্যাক্টরি ইম্পর্টেন্ট, কি কি রিকোয়ারমেন্ট থাকে, সেটা আমাদের গাইডলাইন বলা থাকে, M3 তে বলা থাকে। ক্লিয়ার? ওকে, এটুকু ক্লিয়ার? আরেকবার তাহলে আমি স্পেশাল ভাবে ডিসকাশন করে দিচ্ছি, শোনো। এ ফর অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন মানে যখন কোনো লাইসেন্স আমরা করতে যাব তখন তার অ্যাপ্লিকেশন দরকার। বি ফর ব্যালেন্সের কথা বলা থাকে, যখন আমরা কোনো ধরনের কোনো প্রোডাক্ট যখন আমরা টেস্টিং করতে যাব সেন্ট্রাল ড্রাগ ল্যাবরেটরিতে বা স্টেট ড্রাগ ল্যাবরেটরিতে, তখন আমাদের শিডিউল বি তে আসবে। আর শিডিউল B1 কি আসবে? যখন ফার্মাকোপিয়ার ল্যাব ইউজ করব তখন আমাদের B1 আসবে। শিডিউল সি তে কি বলেছি? সি ফর বায়োলজিক্যাল প্রোডাক্ট আসবে, প্যারেন্টাল প্রোডাক্ট। আর শিডিউল C1 কি বলেছি? আদার স্পেশাল প্রোডাক্ট এক্সেপ্ট বায়োলজিক্যাল, মানে বায়োলজিক্যাল আদার প্রোডাক্ট, যেমন নন প্যারেন্টাল প্রোডাক্ট। শিডিউল ডি তে কি বলেছি? এক্সেপ্টেড। এক্সেপ্টেড মানে হচ্ছে যাকে আমরা নো রুলস রেগুলেশন ছাড়া আমরা ইজিলি ইম্পোর্ট করতে পারি। শিডিউল ই তে কি বলা রয়েছে? ই ফল এভির মানে পয়জনাস। কোনো আয়ুর্বেদিক ইউনানি মেডিসিনের পয়জনাস সাবস্টেন্স যেগুলো, তাদেরকে আমরা শিডিউল এ তে নিয়ে আসি। এফ এ নিয়ে আসি। এফ মানে হচ্ছে ফরেন পার্টিকেল, মানে হচ্ছে আমাদের ডাইরেক্টলি ব্লাড রিলেটেড। তার মানে ব্লাড কম্পোনেন্ট বা ব্লাড ব্যাংকের যে রিকোয়ারমেন্ট গুলো, সেগুলো আমাদের শিডিউল এফ এ আসে। শিডিউল এফ এ আসে। শিডিউল F1 কি আসে? F1 কি আসে বলো? শিডিউল F1 আসে কি? যত ধরনের আমাদের ব্যাকটেরিয়া, ভাইরাল যে ভ্যাকসিন, সেগুলো আমাদের F1 আসে। F2 তে কি আসে? F2 মানে বলেছিলাম দুটো এন্ড, তার মানে সার্জিক্যাল ড্রেসিং আসবে। F3 তে বলেছিলাম তিনটে এন্ড, মানে আম্বেলিক্যাল টেপ আসবে। তারপরে ডবল এফ এ কি বলেছিলাম? ডবল ফোকাস, তার মানে অপথ্যালমিক প্রিপারেশন আসবে। শিডিউল জি তে বলেছিলাম গার্জিয়ান, মানে আন্ডার দ্য মেডিকেল সুপারভিশনে যে সমস্ত সাবস্টেন্স ইউজ করা হয়। শিডিউল এইচ মানে হচ্ছে প্রেসক্রিপশন ড্রাগস। শিডিউল জে থেকে আমরা বলবো জানলে না, কিছু কিছু ড্রাগস থাকে
যেগুলো আমাদের ইনকিউরেবল ডিজিজে আমরা ইউজ করে থাকি। তারপরে শিডিউল কে মানে হচ্ছে ওকে, মানে কিছু ড্রাগস এর ম্যানুফ্যাকচারিং করে থাকি, যারা এক্সেমপ্টেড হয়ে থাকে সেই ড্রাগস গুলোকে আমরা শিডিউল কে তে নিয়ে আসি। শিডিউল এল মানে হচ্ছে জিএলপি, গুড ল্যাবরেটরি প্র্যাকটিস। শিডিউল এম মানে হচ্ছে জিএমপি বলা হয়। নেক্সট হচ্ছে শিডিউল M1 হোমিওপ্যাথি, M2 বলেছিলাম দুজন মানুষের মেকআপ কসমেটিক রিলেটেড, M3 বলেছিলাম মেডিকেল ডিভাইস, মানে তিনজন মানুষকে দিয়ে আমাদের আসে শিডিউল M3। এটুকু ক্লিয়ার হলো কিনা বলো? ওকে, চলো বাকি শিডিউল গুলো, বাকি চ্যাপ্টার গুলো, বাকি কন্টেন্ট গুলো আমরা নেক্সট ক্লাসে পড়বো। আজকে আপাতত এটুকু ভালো করে রেডি করে আসবে। নেক্সট ক্লাসে আমি যাকে নাম ধরে জিজ্ঞেস করবো এই শিডিউল বলতে, ইনস্ট্যান্টলি কিন্তু বলতে হবে, আদারওয়াইজ আমি এটাই ভাববো যে তুমি দেখে দেখে বলছো। ঠিক আছে? খুব ইজি ভাবে বলে দিয়েছি। এরকম ইজি ভাবে সাধারণত কেউ মনে রাখে না, আর শিডিউল কারোর মনে থাকে না, কিন্তু যে প্রসেসে বলেছি তুমি দু চারবার প্র্যাকটিস করো, দেখবে খুব ইজিলি কিন্তু তোমার মনে থাকবে, আমি গ্যারেন্টি দিয়ে বলছি। তারপরে যদি তোমার মনে না থাকে, তখন তুমি আমাকে এসে বলবে স্যার আমার ওই প্রসেসে মনে থাকছে না, আমি তোমাকে অন্য তখন আরো একটা ট্রিক্স দিয়ে দেবো। ঠিক আছে? আপাতত এই প্রসেসটা ফলো করো, আমি দুটো পিডিএফ পাঠিয়ে দিচ্ছি। ওকে, ইন্টারনেটের প্রবলেম হতে পারে, টেনশন নেওয়ার কোনো দরকার নেই, কয়েকদিন পরে এটা ঠিক হয়ে যাবে। আমার এখন মোবাইল ইন্টারনেটে চলছে, বাইরে রয়েছে, পরে এটা ঠিক হয়ে যাবে, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে? কোনো বক্তব্য?